কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা বাংলা মেজর নিয়ে এবছর ভর্তি হয়েছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে বাংলা মেজর এবং মাইনরের যে প্রথম সেমিস্টারের সাজেশন রয়েছে সেটি আপলোড করা হয়েছে। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং ওপরের আই বাটনেও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু সাজেশনটা অবশ্যই লিখে নিও। আজকে সেই সাজেশনমূলক ভিডিও থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মঙ্গল কাব্য ধারা থেকে যেটি রয়েছে সেটি হচ্ছে ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল কাব্য বলার যৌক্তিকতা বিচার করো। এই প্রশ্নটির একটি পিডিএফ নোট তোমাদের কাছে আমি তুলে ধরছি। ইতিমধ্যে কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছিলে যে দাদা ফার্স্ট সেমিস্টারে মেজরের নোটগুলো দিলে ভালো হয়, তাহলে কিছু কিছু করে আস্তে আস্তে নোটগুলো দেওয়া শুরু করছি। অবশ্যই ভিডিওটা তোমাদের কাজে লাগবে আমার মনে হচ্ছে। এই ভিডিওটা কিন্তু অবশ্যই একটুখানি বেশি বড় বা লেন্থি হতে পারে, কারণ নোটটা অনেকটাই বড়। সেক্ষেত্রে তোমরা একটু ধৈর্য ধরে পুরো নোটটা পড়ে আমার সাথে সাথে খাতা পেন নিয়ে কিন্তু লিখে নেবে। তাহলে চলো দেখে নিই এই নোটটায় কি বলা হয়েছে। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই প্রশ্নে কি বলা হয়েছে। দেখো, প্রশ্নটা তোমরা লিখবে এভাবে: ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল কাব্য বলার যৌক্তিকতা বিচার করো। উত্তর হিসেবে চলো আমরা লেখা শুরু করি। অন্নদামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল বলার কারণ বলে একটা পয়েন্ট হাইলাইট করবে। লেখো, অন্নদামঙ্গল কাব্যের শুরুতেই দেবী সরস্বতীকে বন্দনা জানিয়ে কবি লিখেছেন, দয়া করো মহামায়া দেহ মোরে পদছায়া পূর্ণ করো নূতন মঙ্গল। এবং পরে আরেকবার জানালেন, নূতন মঙ্গল আসে ভারত সরস ভাষে রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায়। নিজের রচনাকে এরূপ নূতন বলে উল্লেখ সব মঙ্গল কবি করেননি। যারা করেছেন তাদের সংখ্যা অত্যল্প এবং গভীরভাবে মনোযোগ করলে দেখা যাবে তাদের কাব্যের অভিনব বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে অত্যন্ত সচেতনভাবে এরূপ বিশেষণ প্রয়োগ করেছেন নিজেদের কাব্য সম্বন্ধে। মুকুন্দরামের পূর্বে চণ্ডীমঙ্গল কাব্য ব্রতকথা ও পাঁচালী বিশেষত্বহীন রীতিতে লেখা হয়েছিল। মুকুন্দরাম তাকে পূর্ণাঙ্গ পাঁচালী কাব্যে রূপদান করেছিলেন এবং নূতন মঙ্গল অভিলাষে অনেক পুরাণ বিচার করে সেই দেবী মাহাত্ম্য জ্ঞাপক কাব্যকে নতুন মহিমা দান করেছিলেন। সম্ভবত এই অর্থেই তার কাব্য সে সময় ছিল নূতন মঙ্গল। কিন্তু ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের অভিনবত্ব আরও নানা বৈশিষ্ট্যে অর্থপূর্ণ। ভারতচন্দ্রের কবি মানুষের বিচিত্রমুখী মনোভাব তার কাব্যকেও বহুতর নতুন গুণে ভূষিত করেছে, যে কারণে অন্নদামঙ্গল কাব্য বাংলার সুবিশাল মঙ্গল সাহিত্যে আজও একক ও অনন্য বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে আছে। সাধারণত দেবদেবীর রূপকল্পনা, দেবী মহিমার ধারণা, কাহিনী পরিকল্পনা, চরিত্র নির্মাণ, জীবন চিত্রণ প্রভৃতি মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য। বলা বাহুল্য ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যেও এই সমস্ত লক্ষণ ও উপাদান বর্তমান। তথাপি তার কাব্য কেন নতুন মঙ্গল তা বিশেষ রূপে পর্যালোচনা সাপেক্ষ। মূলত নূতন মঙ্গল অভিধার যথাবিহিত যোগ্যতা অর্জন করেছে অন্তরঙ্গ বিচারে। দেবী অন্নপূর্ণার রূপ ও স্বভাব মহিমাতেই অভিনবত্বের লক্ষণ সুস্পষ্ট। দেবী অন্নপূর্ণা শিব গৃহিণী রূপে প্রসন্ন কৌতুকময়ী দেবী, বিবাদপরায়ণ আত্মপ্রতিষ্ঠান্বেষী মঙ্গল দেবদেবীদের থেকে তিনি সম্পূর্ণ স্বতন্ত্র। তিনি পুরাকাল থেকেই পরমা প্রকৃতি দেবী হিসেবে পুরাণে প্রতিষ্ঠিত। তাই লৌকিক মঙ্গল দেবীর মতো দেবমণ্ডলে নিজের স্থান করে নেবার প্রচণ্ড উগ্র শক্তির অলৌকিক লীলায় অপর দেবতার সঙ্গে কোনো সংঘর্ষে থেকে লিপ্ত হতে হয়নি, বরং মানুষের যথার্থ ভক্তির অধিষ্ঠাত্রী দেবীরূপে গোড়ার সুতীব্র কঠিন শক্তির দেবী চণ্ডী থেকে উত্তরোত্তর মধুর কোমল চরিত্রে উত্তীর্ণ হয়েছেন। মাতা অন্নপূর্ণারূপে, ভিখারির গৃহলক্ষ্মী রূপে, বিচ্ছেদে বধূর পিতামাতার কন্যা রূপে, মাতা পত্নী ও কন্যা এই ত্রিবিধ মঙ্গল সুন্দর রূপে বাঙালির ঘরে রস সঞ্চার করেছে এই মঙ্গল কাব্য। মঙ্গল দেবীর মতো আত্মপ্রতিষ্ঠার নূতন করে প্রয়োজন নেই বলেই কাশীর অন্নপূর্ণা পুরীর রত্ন প্রতিমায় দেবীর অধিষ্ঠানের জন্য শিব এবং দেবতাদেরও কঠিন তপস্যা করতে হয়েছে। দেবী অবশেষে দৃষ্টিসুধা বৃষ্টিতে দেবতা ও ঋষিগণকে মুগ্ধ করেছেন। এই জন্যই পরমা প্রকৃতি অন্নপূর্ণার করুণা সকলের উপরেই যেন সমানভাবে বর্ষিত। জগৎ জননী মাতা সবারে সমান। পরবর্তীতে দেবতার সাব্রষ্ট হওয়া অকারণ নয়।
বসুন্ধর ও নলকূবরের অপরাধ ও সাভ্রষ্টতা দেবীর ইচ্ছাধীন ছিল না। তেমনি দেবী মর্তে থেকে অনুগ্রহ করতে চাইলেন। তাকে অনুগ্রহ করার কারণও তিনি জানালেন। জগতে আপন মহিমা তিনি প্রকাশ করলেন সবচেয়ে দুঃখীজনের দুঃখ দূর করে। স্বাভাবিকভাবেই আপনজনেরও ন্যায় অন্যায় বিচার করেন তিনি। যেমন বিচার করেছেন ব্যাসের অহংকারাচ্ছন্ন সংকীর্ণ সাম্প্রদায়িক ভক্তিকে। দেবী অন্নপূর্ণা যখন পিতা পুত্রকে অন্ন পরিবেশন করে আনন্দময় গৃহীপনায়ের খেলারসে পরিপূর্ণ, তখন সেই আনন্দের সংসারে ব্যাসের সংকীর্ণ সাম্প্রদায়িক দাবি নিতান্তই বিষক্রিয়া সৃষ্টি করেছে। অনাবিল মাধুর্যকে বিক্ষুব্ধ তিক্ততায় বিষাক্ত করে তোলাকে অন্যায় বলে মনে করেছেন দেবী। তবে কোনো মঙ্গলদেবী যে একথা কখনো বলেনি, এর পূর্বে দেবী অন্নপূর্ণা জানালেন সেই সর্বধর্ম সমন্বয় দর্শনের কথা। হরিহর বিধি ৩ আমার শরীর, অভেদে যে জনভজে সেই ভক্তবীর। মঙ্গলকাব্যে কতখানি উদার মহিমান্বিতা দেবী এর আগে দেখা দেননি। তাই শুধু নামে এক নূতন দেবীর মাহাত্ম্যজ্ঞাপক কাব্য হিসেবে অন্নদামঙ্গল নূতন মঙ্গল নয়, বরং মঙ্গল ভক্তি ভাবনা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ভক্তি চিন্তাভাবনার কাব্য হিসেবেই ভারতচন্দ্র এই কাব্য নূতন মঙ্গল। ভারতচন্দ্র মুকুন্দরামের মতো দেবী নির্ভর ভক্ত কবি নন। রাজসভার নাগরিক মননের কবি ভারতচন্দ্র তীব্র আত্মসচেতন কবি ছিলেন। ফলে মঙ্গল কাব্যের ভক্তি পরিমণ্ডলে তিনি অনিবার্যভাবে ছড়িয়ে দিয়েছেন বিচারের আলো। তার কাব্যে আধ্যাত্মিকতার প্রতি পদক্ষেপে দেখা দিয়েছে ধর্মীয় ন্যায় অন্যায়ের বিশ্লেষণ। বুদ্ধিদীপ্ত কবি নির্দ্বিধায় আলোকপাত করেছেন মিথ্যা ধর্মাচারের দূষিত ক্ষতসমূহের ওপর। ফলত অন্নদামঙ্গল কাব্য হয়ে উঠেছে সাধারণ সুখ দুঃখে মঙ্গলদেবীর কৃপা করুণা বর্ষণের কাব্যের চেয়ে মানুষেরই আধ্যাত্মিক চৈতন্য সাধনের ও উচ্চতর ব্যক্তিত্ব বিকাশের কাব্য। কাব্যের আস্বাদ হয়ে উঠেছে সম্পূর্ণ নূতন। আর এই নূতন ভাবাবৃত্তে কবিও স্বয়ং তার আপন চৈতন্যের অভিপ্রায়, লক্ষ্য ও প্রার্থনাকে ব্যক্ত করেছেন। কাজেই অন্ন ক্ষুধার তীব্র জ্বালায় হতজ্ঞান হয়ে ব্যাসদেবের কাশিতে অভিশাপ দিলেও তার আসল ব্যর্থতা ও ট্র্যাজেডি হলো তার ব্যক্তিত্বের পরাজয়। আত্মবিশ্বাসী আত্মসচেতন কবি অসংকোচে স্বাধীনতা গ্রহণ করেছেন। বাৎসল্য ভক্তির কাব্যে কামরসায়ন কাব্য বিদ্যাসুন্দরকে সংযুক্ত করেছিলেন। একদিকে উদগ্র কামার্ততার জন্য তিনি অভিশপ্ত করেছেন বসুন্ধর ও নলকূবরকে, আবার পুরস্কৃতও করেছেন বিদ্যাসুন্দরের কামকলা ও সাধনাকে। একদিকে তীব্র ব্যঙ্গে বিদ্ধ করেছেন দুর্বল মানুষের অক্ষম প্রবৃত্তির কুৎসিতাকে, অপরদিকে সার্থক করে তুলেছেন মনুষ্যত্ব সাধনার দুর্মম শক্তিকে। এটাও তো মঙ্গলকাব্যের আঙিনায় এক প্রকার নতুনত্ব, তাই না? পরবর্তী প্যারায় বস্তুত ললিত সুচ্ছন্দে জীবনরসের বাণীমূর্তি রচনায় ছিল কবির মূল অভিপ্রায়। কলাবিদ কবি কাব্য রচনাকে গ্রহণ করেছিলেন শিল্প সাধনা হিসেবে, কিন্তু প্রথার দুর্মমতার কথা যেহেতু খুব ভালোই জানতেন কবি, এবং সেই যুগে অর্থাৎ মধ্যযুগে যেহেতু ভক্তিময় পাঁচালী কাব্যে অধ্যুষিত ছিল বাংলার লোকমানুষ, সেহেতু মঙ্গল কাব্যের বেশি উপস্থিত করেছিলেন তিনি এই মনুষ্যত্ব মহিমাজ্ঞাপক কাব্যকে। দেখিয়েছেন যেখানেই প্রকৃত মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে এসেছে দেবতার আশীর্বাদ, আর যেখানেই লঙ্ঘিত হয়েছে মনুষ্যত্ব সেখানেই পড়েছে দেবতার অভিশাপ। এমনকি স্বয়ং শিবও সেই ন্যায়ের শাসন থেকে মুক্ত হতে পারেননি। ন্যায়ের ব্যতিক্রমে নিরন্ন শিবেরও ভিক্ষা মেলেনি কোথাও। একই নিয়মে অন্নপূর্ণার নিন্দায় মুখর জাহাঙ্গীরের ওপর যেমন ভয়ঙ্কর বিপদাপাত ঘটিয়েছেন, তেমনি আপন ভক্তের তপস্যাকেও বিফল করে দিয়েছেন ছলনার দ্বারা। সমগ্র মঙ্গল সাহিত্যে এমন জটিল দ্বন্দ্বময় কাহিনী আর নেই। দেবী স্বয়ং তার ভক্তকেই ছলনা করেছেন, মানবিক ন্যায় লঙ্ঘিত করেছেন বলে। অন্নদামঙ্গল কাব্যের নতুনত্বের এর চেয়ে বড় প্রমাণ নেই। তাই সামান্য দ্বিধা থাকে না ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে নূতন মঙ্গল অভিধায় ভূষিত করতে। এই সংক্ষিপ্ত একটি 10 নম্বরের নোট তোমাদের জন্য আজকে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। যারা এই ভিডিওটাকে পুরোটা দেখলে এবং নোটটাকে লিখে নিলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। এরকমই আরও অনেক নোটের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।